মানে আই সিভিয়ারলি ডাউট যদি এই সরকার আরও কিছুদিন থাকে, মানে আই হ্যাভ টু সে বিকজ উই আর এট দি ব্রিঙ্ক অফ বিং ডেড। বেঙ্গল নিজের গ্লোরিটা হারাবে এই যদি সরকার চলতে থাকে। পঞ্চায়েতের মধ্যে একটা ইলেকশন, সেরকম ইলেকশন আর কোন রাজ্যে মানুষের রক্ত চড়ে? পঞ্চায়েত ইলেকশনের মতো লোকাল বডি ইলেকশনেও পশ্চিমবঙ্গে বিরোধী দলের লোকেরা শহীদ হয়ে যায়। এক্ষেত্রে তাদের মানবতা কোথায় যায়? তার মানে তো উনি জিনিসটাকে একদম আলাদা পার্সপেক্টিভে নিয়ে চলে যাচ্ছেন। সো এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, মানে ভুল বোঝানোটাই তাদের একমাত্র কাজ এখন। नमस्कार, मैं प्रभात रंजन मिश्रा, स्वागत है आप सभी का दी पैम्फलेट की पश्चिम बंगाल चुनाव यात्रा में। इस वक्त हम लोग नेशनल लाइब्रेरी में हैं। बहुत ही ऐतिहासिक जगह है ये। सामने आपको जो नया भवन दिख रहा है वो पहले भाषा भवन के नाम से जाना जाता था। अब इसे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी भाषा भवन के नाम से जाना जाता है। जनसंघ के संस्थापक और एक स्कॉलर। अगर शिक्षा के क्षेत्र की बात की जाए तो सबसे पहले बड़ी बात यह है कि हम जब यहाँ पर टहलते हैं तो युवाओं से बातचीत या उनके व्यू पॉइंट जानना बेहद मुश्किल हो जाता है, क्योंकि जिस भय की बात, जिस डर की बात पश्चिम बंगाल की राजनीति में व्याप्त है वो इनके भीतर हमसे ज़्यादा होता है। तो इसीलिए हम नेशनल लाइब्रेरी में आए हैं। हमने कोशिश की कुछ युवाओं से बात की जाए। कुछ लोग तैयार हुए। दादा, आपका नाम? দিগন্ত চক্রবর্তী। वेदांत जी, यहीं पढ़ते हैं आप? হ্যাঁ, এখানে তো পড়াশোনা করতে আসি আমরা, সাথে আমি লেখালেখি করি। 5টা বইও রয়েছে আমার। তো মাঝে মধ্যেই আসা হয় ন্যাশনাল লাইব্রেরিতে। ন্যাশনাল লাইব্রেরি অর্থাৎ ভারতবর্ষের একটা অন্যতম প্রধান লাইব্রেরি বলা যেতে পারে, এশিয়ার অন্যতम प्राचीन লাইব্রেরি, এখন সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে রয়েছে। बहुत कम लाइब्रेरीज रह गई हैं अब, उसमें ये जब देखते हैं तो अच्छा लगता है। आपने बताया केंद्र सरकार के अधीन है ये, उस पर नहीं जाएंगे। अब मुख्य चीज़ है कि चुनाव आने वाले हैं। ममता बनर्जी का शासनकाल आप लोग 2011 से देख रहे हैं और प्रधानमंत्री नरेंद्र मोदी का शासनकाल भी 2014 से देश में तो देखा ही जा रहा है। बंगाल क्या सोच रहा है इन चुनावों में? क्योंकि 2021 में ही बहुत ज़्यादा हाइप बनी थी कि गवर्नमेंट चेंज होने वाली है, चेंज होने वाली है, लेकिन हुई नहीं। इस बार का क्या मिजाज नज़र आ रहा है? দেখুন, মানুষ পরিবর্তন চায়, এ ব্যাপারটা বলতে কোনো দ্বিধা নেই। কারণ কেন চায়, যদি পশ্চিমবঙ্গের বিগত শুধুমাত্র 15 বছর না, আমি বলবো 50 বছরের হিস্ট্রি যদি আমরা দেখি, এই বাংলা যখন আমরা বলি তখন নাম আসে স্বামীজি, নেতাজি, ক্ষুদিরাম বসু, এই সমস্ত মহামানবদের। এই বাংলার আজকে যে ইস্যুগুলো আজকে ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়ায় হাইলাইট হয়, এই বিষয়গুলো আমাদের বাঙালি হিসেবে অত্যন্ত দুঃখদায়ক, অত্যন্ত লজ্জার। যে পশ্চিমবঙ্গ একসময় সারা ভারতবর্ষের জিডিপিতে সবথেকে বেশি ভূমিকা রাখতো, সবথেকে বেশি কন্ট্রিবিউশন রাখতো, সেই পশ্চিমবঙ্গের অর্থনীতি আজকে কোথায় আছে একবার যদি আমরা ভেবে দেখি। যে পশ্চিমবঙ্গ একসময় কালচার, এর বৃহৎ কালচারের জন্য খুব বিখ্যাত ছিল, সেই পশ্চিমবঙ্গ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। আর যদি যুবকদের কথা বলি, যেই ভারতবর্ষে 35-এর বেশি এজের মানুষজন হচ্ছে 65%, সেই ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের যুবকদের কী অবস্থা। আজকে পশ্চিমবঙ্গে বিগত 15 বছর হলো একবার মাত্র এসএসসি পরীক্ষা হয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের একবার পরীক্ষা হয়েছে 2016 সালে। সেই সালে 2016 সালের পরীক্ষাতেও যে রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে 25,000 ফ্রড বলে কোর্ট ঘোষণা করেছে, তাদের চাকরি বাতিল হয়েছে। তাহলে একবার ভেবে দেখুন, আমরা পড়াশোনা করতে আসছি, আমাদের মতো বহু মানুষ পড়াশোনা করতে আসছে, তারা তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়কে ইনভেস্ট করার পর যখন তারা নিজেদের যোগ্যতায় চাকরি পাচ্ছে, তারপরও শুধুমাত্র শাসক দলের কিছু দুর্নীতির জন্য তাদের যদি চাকরি চলে যায়, তাহলে কীরকম তাদের মানসিক পরিস্থিতি হয়। এই বাংলা শিক্ষার জন্য অত্যন্ত বিখ্যাত ছিল, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাংলা এটা। এই বাংলায় আজকে কোনো চাকরি বাকরির মানুষ মুখ দেখছে না। 20-25 হাজার টাকা চাকরির জন্যে বাংলার যুবকরা বাইরে যেতে বাধ্য হচ্ছে। আর এই গভর্নমেন্ট কি বলছে যে আমরা বাংলাকে গুজরাট হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না। আর যদি আপনি একটি শিক্ষিত যুবককে প্রশ্ন করেন যে গুজরাটে গিয়ে চাকরি করছে কিংবা উত্তরপ্রদেশে গিয়ে চাকরি করছে, সে চায় বাংলা, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো কর্মসংস্থান হোক। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিচ্ছু নেই। WBCS পরীক্ষা হয়, রেজাল্ট বেরোয়, 3-4 বছর রিক্রুটমেন্ট হয় না। এসএসসি স্ক্যাম তো আপনারা দেখেইছেন যে শিক্ষা দপ্তর কীরকম দুর্নীতিগ্রস্ত। শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব, এসএসসির ডিরেক্টর সবাই দুর্নীতির এতে জেলে গিয়েছেন। তো এই পশ্চিমবঙ্গের বদল তো অবশ্যই প্রয়োজন, এবং আমাদের মতো যুব সমাজ, আমি বিশ্বাস করি আমাদের মতো যুব সমাজ চায় না এরকম একটি দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গের মতো একটি ঐতিহাসিক, একটি ঐতিহ্যবাহী রাজ্যের শাসনে থাকুক। अच्छा, आपने जो जिक्र किया बेसिकली कर्म संस्थान वगैरह को लेकर जिक्र किया, अभी कुछ मीडिया पोर्टल्स और भी आए हुए हैं, हम लोग उनकी रिपोर्ट्स भी देख रहे हैं। उनके रिपोर्ट्स को कट करके टीएमसी वगैरह भी डाल रही है कि देखिए बीजेपी शासित राज्य है यूपी, बीजेपी शासित राज्य है बिहार, वहाँ पे तो इंडस्ट्रीज़ है ही नहीं, तभी आज भी यूपी बिहार के लोगों को वेस्ट बंगाल आना पड़ता है।
एक सत्य तो ये वो दिखा रहे हैं, दूसरी तरफ हम जब रिसर्च करते हैं, जानने का प्रयास करते हैं, तो पता चलता है कि दिल्ली या उसके आसपास के इलाकों में, नोएडा ले लीजिए या कोई भी मेट्रो जो सिटी है वो ले लीजिए, चाहे गुड़गांव हो चाहे बेंगलोर हो, वहाँ 3 हाउस हेल्प में से 1 हाउस हेल्प बंगाल की निकलती है। काम छोटा या बड़ा नहीं होता, लेकिन अगर ढंग से देखा जाए कि नौकरी ना होने के कारण ही किसी को पलायन करना पड़ता है। जब हम संगम विहार, जहांगीरपुरी की झुग्गियों में दिल्ली में घूमते हैं तो पता चलता है कि वहाँ जो कूड़ा उठाने वाले लोग हैं वो भी मोस्टली 90% जो हैं वो पश्चिम बंगाल से हैं, या जो कईयों पे वहाँ पे आरोप लगे हैं या जिन्हें पकड़ा भी गया बांग्लादेशी रहते हैं। अगर इन सबसे मैं ऊपर भी जाऊँ तो नज़र आता है कि बेंगलोर जो इंडिया की पहली IT सिटी है, वहाँ के क्यूबिकल्स में 30% लोग जो हैं वो बंगाल के ही काम करने वाले हैं। तो मोस्टली ये नहीं है कि सिर्फ गरीब लोगों का ही पलायन हो रहा है यहाँ पे, पलायन तो यहाँ पे बड़े स्तर पे भी हो रहा है। सवाल ये है कि जब इतना पलायन दिख रहा है सबको, फिर भी ये लोग डिफेंड कर रहे हैं या पूछ रहे हैं कि आज भी यूपी बिहार के लोगों को पश्चिम बंगाल में आके काम करना पड़ रहा है। तो ग्राउंड पे रियल पिक्चर क्या है? एक तरफ तो TMC वाली पिक्चर है, दूसरी तरफ जो हम रिसर्च करते हैं वो पिक्चर है। आप लोग बताइए, युवाओं के साथ है, आपके दोस्त यार रहे होंगे, पढ़ाई लिखाई की होगी, वो लोग आज कहाँ सेटल है, क्या स्थिति है उनकी? দেখুন, সত্যি বলতে এটা নয় যে পশ্চিমবঙ্গের বাইরের কেউ এখানে চাকরি করে না। যে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলো আছে, যেমন ধরুন ন্যাশনাল লাইব্রেরি, এখানে যদি কেউ রাজস্থান থেকে, ইউপি থেকে, গুজরাট থেকে চাকরি করতে আসে, সে তো কেন্দ্রীয় সরকারের ডেপুটেশন এসেছে, এটা আসা স্বাভাবিক। কিন্তু আপনি যদি রাজ্য সরকারের সেক্টরগুলো দেখেন, এই রাজ্য সরকারের কটা সেক্টরে পার্মানেন্ট চাকরি হয়েছে, এটা যদি আপনি RTI করেন, আপনি যদি সঠিক তথ্য প্রকাশ করতে বলেন, তাহলে কিন্তু আমি মানে দৃঢ়তার সাথে বলতে পারি রাজ্য সরকার প্রকাশ করতে পারবে না। কারণ চাকরি হয়নি, SSC হয়নি, WBCS হয়নি, গ্রুপ C গ্রুপ D লেভেলের চাকরি হয়নি, পুলিশের চাকরি কিছু হয়েছে, তার মধ্যেও কিছু ভুয়ো বেরিয়েছে, নিজেদের লক্ষ্যে বেরিয়েছে, স্বজন পোষণের ঘটনা ঘটেছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেসব ক্ষেত্রে তো আমরা দেখতে পারি যে কিছু তো অবশ্যই বাইরের স্টেট থেকে এসেছে। কিন্তু যদি রাজ্যের হিসাবে বলি, তাহলে কিন্তু যে তথ্য শাসক দল বলছে তা কিন্তু পুরোটাই ভুয়ো বলা যেতে পারে। আর যদি বলেন পরিবর্তন কেন হচ্ছে না, সেক্ষেত্রে একটা কথা খুব বলা প্রয়োজন যে পরিবর্তন কিভাবে আসবে। আমরা যে ভোট বলছি, অর্থাৎ মানুষ নিজের যে ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তনের কথা ভাববে। কিন্তু এখানেই প্রশ্ন আসছে যে ভোট কি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়? আমরা 2021-এর ইলেকশন দেখেছেন, 2023-এর পঞ্চায়েত ইলেকশন দেখেছেন। আচ্ছা বলুন তো, পঞ্চায়েতের মধ্যে একটা ইলেকশন, সেরকম ইলেকশন আর কোন রাজ্যে মানুষের রক্ত ঝরে? পঞ্চায়েত ইলেকশনের মতো লোকাল বডি ইলেকশনেও পশ্চিমবঙ্গে বিরোধী দলের লোকেরা শহীদ হয়ে যায়। এক্ষেত্রে তাদের মানবতা কোথায় যায়? 21-এর মতো 2021 সালের বিধানসভা ইলেকশনে আমরা দেখেছি 100-রও বেশি বিরোধী দলের কর্মীরা মারা গেছেন, খুন হয়েছেন। তো যেখানে মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, নিজেদের আসল যে মত প্রয়োগ করতে পারেন না ভয়ের কারণে শুধুমাত্র, সেখানে কিভাবে পরিবর্তন হবে? মানুষ চাইলেও তো পরিবর্তন করতে পারবে না। আশা করি ইলেকশন কমিশন বিগত 5-7 বছরের এই যে কালিমালিপ্ত ইতিহাস, এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবছর সঠিকভাবে যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে একটা ব্যবস্থা করবেন। ঠিক। आपका क्या नाम है दोस्त? আমার নাম অর্কদীপ রায়। आप भी यहीं पे? জি, আমি লেখালেখি করি, রিসার্চ পেপার। আমি এখানেই পড়াশোনা করতে আসি, কারণ যেরকমটাও বললো যে কলকাতায় এখন একটাই জায়গা বেঁচে আছে যেখানে আমাদের স্টুডেন্টদের জন্য পারফেক্ট জায়গা, যেখানে আমরা পড়াশুনো করতে পারছি। কারণ আমরা বেঙ্গলের যে অবস্থা দেখছি, সেখানে পড়াশুনো করার কি সিচুয়েশন সেটা তো সবাই জানি। তো এটা তো আলাদা করা বলে আর কিছু নেই আমার। ये बताइए मुझे कि जैसे चुनाव इतना समीप आ गया है, मैनिफेस्टोज आ गए हैं, वादे वगैरह हो गए हैं, लेकिन अभी भी ये जो चुनाव है, वो जो शासक दल है वो SIR के इर्द गिर्द ही लड़ रहा है। वो ऐसा लग रहा है कि ये जो इलेक्शन है वो TMC बनाम इलेक्शन कमीशन ऑफ इंडिया है, ना कि TMC बनाम कोई अदर पॉलिटिकल पार्टी। क्या चल रहा है बंगाल में ये? এই যে SIR, যেটা মানে আমরা জানি যে নির্বাচনের জন্য দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু বিফোর দ্য ইলেকশন। আমরা জানি যে ইলেকশনের আগে এটা জরুরি। এটা খালি বেঙ্গলে হচ্ছে না, যেটা তৃণমূল কংগ্রেস সরকার জানাতে চাইছে যে এটা বাংলায় হচ্ছে। এটা তো শুধু বাংলায় হচ্ছে না, এটা বাইরের রাজ্যেও হচ্ছে। কিন্তু যেটা এখানে হচ্ছে সেটা হচ্ছে তাদের তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, যেটা অবভিয়াসলি তাদের কাজই এটা হয়ে এসছে, এটা আমরা সবাই জানি। তৃণমূল কংগ্রেস মানুষকে বোঝাচ্ছে যদি SIR এ তোমার নাম না থাকে তাহলে তুমি ভারতীয় নাগরিক নও। এবং এই যে সিটিজেনশিপের সাথে SIR কে কম্বাইন করা হচ্ছে না, এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে। जैसे CA के टाइम में उसको NRC से कंबाइन कर दिया একদম এই সিটিজেনশিপের সাথে তুলনা করে মানুষকে পুরোপুরি ভুল বোঝানো হচ্ছে। তারা কিন্তু মানুষকে বোঝাচ্ছে না যে আপনার নাম যদি ডিলিটেশন লিস্টে না থাকে বা সাবজুডিকেশন লিস্টে না থাকে, আপনার একটা রিভাইজ লিস্ট বেরোচ্ছে, তারা সরাসরি বলছে যে আপনার নাম নেই মানে আপনি ভারতীয় নাগরিক নন। তার মানে উনি কি প্রমাণ করতে চাইছেন?
তার মানে তো উনি জিনিসটাকে একদম আলাদা পার্সপেক্টিভে নিয়ে চলে যাচ্ছেন। সো এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, মানে ভুল বোঝানোটাই তাদের একমাত্র কাজ এখন। अभी हमने देखा एसआईआर के समय ही मोथाबारी में मालदा में किस तरीके की घटना हुई। चुनाव से पहले हर बार हिंसा होती है, इस बार भी ये देखने को मिला। कहने को पढ़े लिखे समृद्ध लोग हैं, टीएमसी के लिए कहा भी ये जाता, टीएमसी कहती भी यही है कि ये यूपी बिहार नहीं है, यहाँ पढ़े लिखे शिक्षित लोग हैं। और पढ़े लिखे शिक्षित लोगों के राज्य में पिछले 5 वर्षों में शायद सबसे ज़्यादा दंगे हुए हैं। জি বিলকুল, মানে আমরা তো এটা জানি যে মুর্শিদাবাদ বেলডাঙ্গা, আপনি দাঙ্গার কথা বলছিলেন, মুর্শিদাবাদ বেলডাঙ্গা বিকাম দ্য ফার্স্ট স্টেট, ঠিক আছে। তারপরে আমি যদি আসি, আপনি মোথাবাড়ির কেসটা বললেন, মোথাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি এই এসআইআর ডিলিটেশন নিয়ে সেম কেস, কালিয়াচকে 7 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাবাউট 9 আওয়ার্স ক্যাপচার করে রাখা হয়েছিল। এবার সেটা ওয়াজ লেড বাই এ লয়ার, যিনি বলছেন আমি তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবে যুক্ত নেই, কিন্তু তাকে কিন্তু বিগত দিনে দেখা গেছে মমতা ব্যানার্জির পিছনে দাঁড়িয়ে থাকতে, ঠিক আছে। এবার মোথাবাড়ির যে কেসটা, এটাও কিন্তু সেই আবার ডিলিটেশন লিস্ট নিয়েই, তো এসআইআর নিয়ে এখান থেকে আবার প্রমাণ হচ্ছে যে এসআইআরটাকে কিন্তু ভুল বোঝাচ্ছেন তৃণমূল কংগ্রেস। এবং এটাই হচ্ছে ব্যাপার। আবার তৃণমূল কংগ্রেসের আমি বলবো ম্যানিফেস্টো, আপনি যেটা বললেন ম্যানিফেস্টো তৃণমূল কংগ্রেস বের করেছে, যেখানে তারা বলছে যে উই হ্যাভ গন ফর দি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। কোথায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট? আপনি দুর্গাপুর বেল্টটা দেখুন, কি ছিল দুর্গাপুর বেল্ট, কি হয়েছে। আমরা জানি যে বাংলাকে আমরা আগে তুলনা করতাম রবীন্দ্রনাথ ঠাকুর, বেঙ্গল ওয়াজ নোন টু বি অ্যাজ দি স্টেট ফর দ্য নোবেল লরেট। এখন আমরা বাংলার কথা বলছি দুর্নীতির। তাহলে দ্য বেঙ্গল দেন অ্যান্ড বেঙ্গল নাও, এই যে ডিফারেন্সটা যে ক্রিয়েট হয়েছে, সেটা যে তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে এগোচ্ছে, মানে আই সিভিয়ারলি ডাউট যদি এই সরকার আরও কিছুদিন থাকে, মানে আই হ্যাভ টু সে, বিকজ উই আর অ্যাট দি ব্রিঙ্ক অফ বিং ডেড। বেঙ্গল নিজের গ্লোরিটা হারাবে এই যদি সরকার চলতে থাকে। এডুকেশনের যা কম্বিনেশন দেখতে পাচ্ছি, এডুকেশনের যে অবস্থা এখন বাংলায়, আপনি যে কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে যান, কোনো ফেসিলিটি নেই। একটা প্রতিদিনে খেটে খাওয়া মানুষ যদি গভর্নমেন্ট হসপিটালে যাবে, তার কাছে প্রাইভেট হসপিটালে যাওয়ার পয়সা নেই, তিনি কি করে নিজের চিকিৎসা করাতে পারবেন? কোনো ফেসিলিটি নেই। कम्युनल जो टेंशन यहाँ पे हो रही है, उन पे क्या कहेंगे? आप लोगों को भी डर है क्या, या शहरी इलाकों में ये थोड़ा कम है? দেখুন, কমিউনাল টেনশন যে নেই আমি সেটা বলবো না, কমিউনাল টেনশন ইজ দেয়ার। আচ্ছা, আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাইবো। এই যে কমিউনাল টেনশন, আপনারা হয়তো শুনে থাকবেন যে অতি সম্প্রতি মমতা ব্যানার্জি একটা কথা বললেন যে একটা কমিউনিটি যদি তেড়ে আসে না, তাহলে বুঝবেন কী হবে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যদি একটি সম্প্রদায়কে, তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তাদেরকে যদি মুখ্যমন্ত্রী স্টেজ থেকে উত্ত্যক্ত করেন, তাহলে কমিউনাল টেনশন যদি তারপর হয়, তাহলে কে দায়ী? আর যে মুর্শিদাবাদের কথা আমরা ওঠে, আমি একটু ইতিহাসকে একটু সামান্য টাচ করতে চাইবো। মুর্শিদাবাদ ভারতবর্ষে এসেছিল 18ই আগস্ট, স্বাধীনতার 3 দিন পরে, খুলনার এক্সচেঞ্জে। এই খুলনা বর্তমানে বাংলাদেশে। আপনারা যদি সেই সময় থেকে জনসংখ্যার হ্রাসটা দেখেন, জনসংখ্যার ডিগ্রেডেশনটা আপনারা দেখেন, এখন খুলনাতে হিন্দুর সংখ্যা 3 থেকে 4%। আর যেই মুর্শিদাবাদ ভারতবর্ষে পড়ে রইল, সেই মুর্শিদাবাদে হিন্দুর জনসংখ্যা 27 থেকে 30%। অর্থাৎ বাংলাদেশেও হিন্দুর জনসংখ্যা কমছে, পশ্চিমবঙ্গেও হিন্দুর জনসংখ্যা কমছে, কিন্তু প্রিটেন্ড করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা সেফ নেই। আমার প্রশ্ন, যদি সেফ না থাকে, তাহলে কেন হিন্দুর জনসংখ্যা কমে মুসলিম জনসংখ্যা বাড়ছে? আর যে সমস্ত ঝামেলাগুলো হয়, আপনারা সবসময় দেখবেন মালদা এবং মুর্শিদাবাদ NH-12 সবসময় ব্লক করে দেওয়া হয়, সেটা NRC-CA নিয়ে ঝামেলা হোক কিংবা SIR নিয়ে। অর্থাৎ এরপর যদি বলা হয় বিজেপি ঝামেলা করছে, আমি বলবো কীভাবে বিজেপি ঝামেলা করছে? যদি টিএমসির শাসিত সরকারের মুখ্যমন্ত্রী নিজে এইভাবে একটি উত্তক্ত মন্তব্য করেন, তারপর যদি কমিউনাল রায়ট হয়, তার দায়ভার কিন্তু তাকে নিতে হবে, এবং এটাই হয়ে আসছে বিগত 5-7 বছর ধরে। अच्छा, ये अब हम लोग इस सब चीज़ों पे से थोड़ा एक स्टेप आगे बढ़ेंगे। देखिए, चुनाव जीते जाते हैं नंबर से, वोट से। आप लोगों को लग रहा है कि इस बार 2021 के मुकाबले सरकार में परिवर्तन हो पाएगा? क्योंकि देखिए, जब हम देखते हैं 116 करीब मुस्लिम बहुल सीटें हैं, या मुस्लिम डिसाइडिंग फैक्टर सीट्स हैं, जहाँ पे ममता बनर्जी ने पिछली बार 106 सीटें जीती थी। अगर ग्रेटर कैलकाटा वगैरह की बात की जाए तो बीजेपी वहाँ पे ना के बराबर सीटें जीत पाई थी। तो इस बार क्या कुछ बदलेगा, कुछ चीज़ें होंगी? দেখুন, প্রথমত একটা বিষয় আমি আমার মুসলিম ভাই বোনদের জন্য বলবো যে মুসলিম বেল্টে যে মমতা ব্যানার্জি যেতেন, তিনি যে আসলে মুসলিমদের জন্য খুব ডেভেলপমেন্ট কাজ করেছে তা কিন্তু নয়। শুধুমাত্র এই যে কমিউনাল টেনশন, বিজেপি এলে মুসলিমরা মুসলিমদের মেরে দেবে, এই যে একটা ভয় তৈরি করে কিন্তু বারবার জিতেছে। আর আজকে যদি আমরা SIR পরিসংখ্যান দেখি, যে বিগত 20 বছর ধরে যে সমস্ত মানুষরা মারা গেছেন, তারা কিন্তু ডিলিটেড লিস্টে অনেকে ছিলেন না। SIR ফলে দেখছি আমরা প্রত্যেক বিধানসভায় কোথাও 30,000, কোথাও 70,000 পর্যন্ত নাম বাদ গেছে। অর্থাৎ আপনি গড়ে যদি আমরা দেখি, একটা বিধানসভায় 2 থেকে 2.5 লাখ ভোটার থাকে, সেখানে সাধারণত মার্জিন কোথাও 10,000 হয়, কোথাও 5,000 হয়, আবার কোথাও 20-25,000 হয়।
তো আমি যদি একটা পরিসংখ্যান দেখি, আমি যদি একটা হুগলি জেলা বা একটা কলকাতা যদি এরিয়া দেখি, যেমন ধরুন ভবানীপুর অর্থাৎ আমাদের মাননীয়ার যে বিধানসভা কেন্দ্র, সেখানে 24 সালে লোকসভায় মোটামুটি 2 থেকে 3 হাজারের সম্ভবত টিএমসি পিছিয়ে ছিলেন, আর আজকে সেখানে নাম বাদ গেছে 40,000-এর বেশি মানুষের। তো তাহলে কিন্তু এই পরিসংখ্যান কিন্তু একটা হিন্ট দেয় যে যদি সঠিক ইলেকশন এইবারে হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমি আবারও রিপিট করছি, এবং মানুষ যদি নিজের মত ফ্রিভাবে দিতে পারে, তাহলে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা আছে। কারণ মানুষ চাইছে এই ভাতা দেওয়া সরকারের থেকে বেরোতে, মানুষ চাইছে বা যুবকরা চাইছে যে উন্নয়ন হোক, তারা চাইছে তারা যে 23-24 বছর ধরে পড়াশোনা করছে, নিজেরা পরিশ্রম করছে, নিজের যোগ্যতায় তারা চাকরি পাক। তাকে তো বলা হচ্ছে না চাকরি আপনি দিয়ে দিন, আপনি চাকরি পাওয়ার সুযোগটা দিন, আপনি চাকরির পরীক্ষাগুলো করুন, তাহলেই তো তবেই তো বাংলার উন্নয়ন হবে। একটি স্টেটের আপনি জিডিপি গ্রো করতে চাইলে তো তার ভাতা দিয়ে হয় না। মমতা ব্যানার্জি এই যুবসাথীরা দিয়ে বুঝিয়ে দিলেন যে আমার চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তাই আমি যুবসাথীরা দিয়ে যুবদের মুখটা বন্ধ করছি। কিন্তু দিস ইজ হাই টাইম, যুবরা এখন চুপ থাকবে না। এই যে 1500 টাকা নিয়ে বা লক্ষ্মীর ভাণ্ডারের যে 1800-1500 টাকা নিয়ে আমরা বিক্রি হয়ে গেছি, হিন্দুরা বিক্রি হয়ে গেছে টিএমসি সরকারের কাছে। কিন্তু দিস ইজ নট দ্য ফ্যাক্ট। আমরা দেখতে পাই বেঙ্গলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না, ভোট দিতে যেতে দেওয়া হয় না। অনেক স্টেটে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা সিটে, বালুরঘাট সিটে আমার নিজের দেখা, যে ভোট দিতে যেতে দিচ্ছে না। কাকু আপনি যাবেন না, আপনার ভোট হবে না। তো এই যে ভোট না দিতে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাপ্পা ভোটের জন্য অনেক সিট তারা পাচ্ছে, এবং এটা এরকম বিষয় না যে আমরা টাকা নিয়ে আমরা চুপ আছি, আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছি। হিন্দু হওয়া এই বেঙ্গলে কিন্তু একটা অ্যাচিভমেন্ট আমি বলবো, কারণ এখানে আমাদের অনেক কিছু করার আছে, আমাদের পাওয়ার আছে এখানে অনেক কিছু করার। যদি আমরা ঠিকঠাক ভোট দিতে পারি, আই এম শিওর বেঙ্গল ইজ গনা চেঞ্জ, বেঙ্গল ইজ গনা ডেভেলপ। আর একটা বিষয় যে ও যেটা বললো যে এখানে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা, বিশেষ করে বর্ডার এলাকা, আপনি ধরুন উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, আপনারা কভারেজ দেখেইছেন দ্য প্যাম্পলেটে, যে মুর্শিদাবাদে যখন দাঙ্গা হয় কীরকম সিচুয়েশনে সেই সমস্ত মানুষজনেরা আছেন, অর্থাৎ তাদের কাছে হিন্দু হওয়াটাই যেন ভয়ের। সেই পরিচয়টাই তাদের জন্য, যে হরগোবিন্দ দাস, চন্দন দাস যারা মারা গেলেন, তারা কিন্তু সিপিএমের কর্মী, কিন্তু শুধুমাত্র হিন্দু পরিচয়ের জন্য মারা গেলেন। তাই আমি এটা বলবো যে যার কাছে হিন্দু পরিচয়টা অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াচ্ছে, তার কাছে কিন্তু 1,500 টাকাটা কোনো ব্যাপার না। সে কিন্তু নিজের ঐতিহ্য রক্ষার জন্য, নিজের ইতিহাস রক্ষার জন্য সে কিন্তু ভেবেচিন্তে এবারে ভোট দেবে, এটা আমি মনে করি। दुख होता है कि जब बंगाल के लिए कवरेज के लिए लोग आते हैं तो वहाँ तक नहीं पहुँच पाते हैं जहाँ तक पहुँचना चाहिए, जिनकी आवाज़ उठानी चाहिए। অবশ্যই মিডিয়ার কাজ হচ্ছে, আমরা বলে থাকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অর্থাৎ যেখানে আমরা যে ডিপ্রাইভ আমরা যারা তথাকথিত বঞ্চিত বলি, তাদের বিষয়গুলো ওটা প্রয়োজন। আপনারা খুব ভালো কাজ করছেন, আমরা দেখেছি মালদা মোথাবাড়ি ইনসিডেন্ট বলুন কিংবা মুর্শিদাবাদে, যেই আমরা যাদেরকে মেন স্ট্রিম মিডিয়া বলি, তারাও অনেক ক্ষেত্রে হয়তো পৌঁছাতে পারে না সেই ভয়েসগুলো, যারা নিজেদের কথাগুলো ব্যক্ত করতে পারছে না, নিজেদের কঠিন সিচুয়েশনটা বোঝাতে পারছে না, সেই বিষয়গুলো যখন উঠে আসে, এবং এটাই ওটার দরকার। কারণ মিডিয়া হচ্ছে মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি। মিডিয়া যদি সেই কাজ যদি তুলতে না পারে, তাহলে কারা তুলবে? देखिए, ये हमारे साथ कुछ स्टूडेंट्स थे जो नेशनल लाइब्रेरी में आते हैं, लिखने पढ़ने का कार्य करते हैं, लेखन भी करते हैं, किताबें भी आई हुई है। परिवर्तन चाह रहे हैं ये लोग, इनको लगता है कि परिवर्तन ज़रूरी है, लेकिन फिर भी कंफर्टेबली ये नहीं कह पा रहे हैं कि परिवर्तन होगा ही। और ये इसलिए नहीं कि उन्हें टीएमसी बहुत ज़्यादा मजबूत लग रही है, ये इसलिए क्योंकि इन्हें अभी भी डाउट है कि इलेक्शन ढंग से होंगे या नहीं होंगे। तो इलेक्शन कमीशन ऑफ इंडिया के स्टेप्स पर जो भी लोग सवाल उठा रहे हैं, वो इन युवाओं की बात सब सुने जो यहाँ पे रह रहे हैं। उन्हें आज चुनाव से 2 हफ्ते पहले भी ये भय है, ये डर है कि निष्पक्ष चुनाव हो भी पाएंगे या नहीं। तो क्या मतलब रह जाता है गणतंत्र का, क्या मतलब रह जाता है लोकतंत्र का, अगर चुनाव की निष्पक्षता पर ही सवाल उठ जाएं। राहुल गांधी यहाँ पे आए हैं, ममता बनर्जी के शासनकाल के दौरान ही कई कांग्रेस नेताओं की पंचायत चुनाव के बीच में हत्याएं हुई हैं। अधीर रंजन बार बार इस मुद्दे को उठा रहे हैं, लेकिन राहुल गांधी को कभी भी पश्चिम बंगाल में गणतंत्र या लोकतंत्र खतरे में नज़र नहीं आता है। क्यों? वो तो राहुल गांधी जी ही जाने। लेकिन जहाँ पे चुनावों के भीतर कोई भी हिंसा नहीं होती है, किसी भी प्रकार का बवाल देखने को नहीं मिलता, वहाँ के चुनाव ज़रूर उन्हें रिग्ड नज़र आते हैं। उन दोनों राज्यों में कांग्रेस के लिए परिणाम एक समान ही रहता है, लेकिन फिर भी कांग्रेस के ये 2 स्टैंड्स अपने आप में समझने बहुत मुश्किल है। आज हम श्यामा प्रसाद मुखर्जी भाषा भवन के सामने थे, लोगों से बातचीत की। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के पहले अध्यक्ष, संस्थापक, वही जनसंघ जिससे भारतीय जनता पार्टी का निर्माण हुआ। अपने आप में बड़ी विडंबना है कि जिस बंगाल के लाल ने जनसंघ की स्थापना की, जिससे बीजेपी बना, उसी पार्टी को यहाँ पे बहिरागत कहा जाता है।
चुनाव है, चुनाव में कई ऐसी चीज़ें सामने आती हैं, तो हमने सोचा ये भी आपको बता दिया जाए। बहुत बहुत शुक्रिया, बहुत बहुत धन्यवाद।